আর কোন পরীক্ষায় কি রকম ভাবে প্রিপারেশন নেব। আমরা যদি কম্পিটিটিভ জবে যাই, এনি জবের কথা যদি বলি, সেগুলোতে বিশেষ করে যদি আমি ব্যাংকের পরীক্ষা যাই, তো ব্যাংকের পরীক্ষায় দেখবো পার্সেন্টেজের উপর সাধারণত ক্যালকুলেটিভ প্রবলেম থাকবে। যেমন তোমাকে বলে দিল 35% অফ 100 বা 105 প্লাস 30% অফ 100 সমান কত হবে। ব্যাংকের পরীক্ষায় গেছো তুমি, এরকম টাইপের কোশ্চেন দেখতে পাবে। ঠিক আছে। এবার তুমি হয়তো অন্য কোনো এসএসসি সিজিএল টিজিএল দিতে গেছো, তো সেসব জায়গায় পার্সেন্টেজের ভাষার অঙ্ক দেখতে পাবে। ঠিক আছে। এবার প্রাইমারি পরীক্ষা বা যদি পিটি পরীক্ষা দিতে যাও, সেখানে কোশ্চেন কেমন থাকবে না, প্রাইমারি পরীক্ষাতে সাধারণত পার্সেন্টেজের উপরে একটু ভাষার অঙ্ক দিয়ে দেয়, একটু বড় টাইপের ভাষার অঙ্ক দিয়ে দেয়, দিয়ে তার উপরে থাকে। ঠিক আছে, পার্সেন্টেজের অঙ্ক। যদিও তোমার সিলেবাসে কোথাও পরিষ্কারভাবে উল্লেখ করা নেই যে পার্সেন্টেজ বলে, মানে সিলেবাসে কোথাও দেখবে না লেখা আছে পার্সেন্টেজ বলে, কিন্তু পার্সেন্টেজ যে যে টপিক গুলো লেখা আছে সেই টপিক গুলোর মধ্যে পড়ে যায় পার্সেন্টেজ। তো শতকরার অংশ আমাকে করতেই হবে, নাহলে প্রবলেম হবে। সেটা আমরা করব। পিটি পরীক্ষাতে তো পার্সেন্টেজ উল্লেখ করাই আছে, তো ওখানে তুমি পার্সেন্টেজের উপরে সাধারণত ভাষার অঙ্কের উপর জোর দেবে। পিটির কোশ্চেন সাধারণত তুমি এসএসসি সিজিএল এর কোশ্চেনের উপর ফলো করে পড়াশোনা করবে। এসএসসি সিজিএল বা সিএইচএসএল, বিশেষ করে সিএইচএসএল টাকে ফলো করবে। পিটির যারা, পিটির জন্য যারা প্রিপারেশন দিচ্ছ আর কি, সিএইচএসএল, এসএসসি যেটা মানে সিএইচএসএল পরীক্ষা যেটা, তো ওই পরীক্ষার উপর বেস করে তুমি পড়াশোনাটা কর। ওর যে কোশ্চেন পেপার, কারণ এটা তো প্রথম হবে, এর আগে হয়নি, তো সেই হিসেবে তার উপর বেস করে পড়াশোনা করতে হবে। তাহলে দেখবে তুমি কোশ্চেন গুলো মোটামুটি কমন পেয়ে যাবে আশা করি। এখন চলে যাচ্ছি যে আমরা তাহলে এখানে কি কি শিখবো বা কিভাবে পার্সেন্টেজের ব্যাপার আসবে। সবার প্রথমেই তুমি একটা শপিং মলে গেছো, শপিং মলে গিয়ে দেখলে যে পুজোর সময় পুজোর সেল দিয়েছে। তো এই সেলের বাজারে সেল পেলে তো, ফ্রিতে পেলে তো আরো ভালো হয়, কিন্তু কিছু দাম নিলেও একটু ডিসকাউন্ট দিলেও চলবে। তো সেলে গেছো, জামা হয়তো একটা লাগবে, কিন্তু সেলের বাজার, তো চারটা পাঁচটা নিয়ে নিলে। এখন হচ্ছে সেল কেমন চলছে, শপিং মলে বলছে 50% ডিসকাউন্ট। দুজনকে বসিয়ে দিয়েছে সামনে, মাইক নিয়ে বসিয়ে তারা চিল্লামিল্লি করছে, 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এখানে চলে আসুন, এখানে চলে আসুন, এই শুরু করে দিয়েছে। তো এবার দেখলে কি 50% ডিসকাউন্ট, গেছো শপিং মলে গিয়ে দেখলে একটা পোশাকের দাম 500 টাকা। ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডে ক্যালকুলেশন হয়ে গেল, ও 50% ডিসকাউন্ট মানে অর্ধেক ডিসকাউন্ট হয়ে যাবে, মানে 250 টাকায় পেয়ে যাবো। তার মানে 250 টাকা যদি পেয়ে যাই, বাবাকে গিয়ে বলবো 500 টাকা এমআরপি লেখা আছে, মানে 500 টাকা নিয়েছে, তো দুটো জামা আমি কিনে নেই। দিয়ে বলবো 500 500 1000 টাকা দাও, 1000 টাকা নিয়ে নেবো, আমার 500 টাকায় হয়ে গেছে, 500 টাকা পকেট মানি হয়ে যাবে। ঠিক আছে। তো যে ঘটনাটা এখানে আমি শিখলাম, যে 50% ডিসকাউন্ট মানে যা রেট লেখা আছে তার অর্ধেক হয়ে যাওয়া। এই যে ঘটনাটা শিখলাম, এখান থেকে আমাদের মনে কি আসে, যে কোনো কিছু যদি পুরো পুরো অংশটা বোঝায়, সেটাকে আমরা ছোট্ট থেকে বলে থাকি যে এটা মানে এক অংশের সমান। আর পার্সেন্টেজের দিক দিয়ে সেটাকে বলি এটা আমার 100%, এটাই আমার 100%, এটাই আমার মোট টোটাল। তাই তো, এই শিখে রেখেছি তো। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো আশা করি। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো, একটু কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো, একটু কনফার্ম করো। বেশ। এবার যেটা ঘটনা দাঁড়াচ্ছে, যে যদি তোমার 100% সমান এক অংশ হয়ে থাকে, তাহলে তুমি সেখান থেকে কি বলতে পারছো, যে এই যে 50% ডিসকাউন্ট বললাম, তার মানে সঙ্গে সঙ্গে তুমি বলছো অর্ধেক, অর্ধেক হয়ে গেছে। তো দ্যাট মিনস তাহলে এখান থেকে আমরা এটা শিখলাম, 100% মানে এক অংশ, 50% মানে 2 দিয়ে ভাগ করে দেবো, তো হাফ অংশ। টোটাল কথা দেখতে গেলে এই দুটো গুণ করে 100 হচ্ছে, এই দুটো গুণ করলে 100 হচ্ছে। এমন ভাবে ভাঙবো যেন এই দুটোর গুণফলটা সবসময় 100 হয়। যেমন আমি 100/3 লিখলাম, ইন্টু 3 লিখলাম, পার্সেন্টেজ সমান এক অংশ লিখতে পারি। 100/3 ইন্টু 3% লিখলাম, এটা সমান এক অংশ লিখতে পারি, 3 3 কেটে গেল, সেই 100% মানে এক অংশ। এখান থেকে আমি যদি 100/3% লিখতে চাই, তাহলে সেটা মানে কি লিখতে পারি, 1/3 অংশ। এখান থেকে আমি 1/3 অংশ বলতে পারি। তাহলে এক অংশ মানে 100%,
এটা আরবার বলুন না একটু, একবার তিনটা বুঝতে পারলাম। বললাম আমার মেন টার্গেট হবে এইখানে যেটা আছে নিচে ভগ্নাংশ, যেটা 1 বাই যেটা লিখছি, আর এখানে যেটা লিখছি, সবসময় এদের গুণফলটা যেন 100 থাকে, এটাই হচ্ছে আমার কাজ। তো আমি বললাম 100%-এর পরিবর্তে আমি ধরো 100/3 × 3 লিখেছি, কোনো প্রবলেম নেই, তাই না? 100%-এর পরিবর্তে আমি 100/3 × 3% লিখলাম, কোনো প্রবলেম নেই। এবার আমি বলছি আমি না 100/3% সমান কত সেটা জানতে চাইছি। 100/3% সমান কত হয় সেটা জানতে চাইছি। তাহলে এখানে যে 3টা আছে তাকে নিচে নামিয়ে দেবো, তাই তো? তো তার মানে হ্যাঁ 100/3% কার সমান হয়ে গেল? 1/3 সমান হয়ে গেল। বুঝতে পারলে? বুঝতে পেরেছো এবার? স্যার আরেকবার বলেন স্যার, আবার বুঝতে বলেন পারলাম না। স্যার, এগুলো কি আমরা লিখে নেবো? লিখতে হবে না। বুঝতে পারলাম না স্যার। স্যার, ওই তিনটে আচ্ছা বলুন। আমি নিচে নামলে বললাম তো স্যার 100/9 হতো। হ্যাঁ, আমি বললাম 100% মানে তো জানো এক অংশ, এটা নিয়ে তো কোনো ডাউন নেই, এটা নিয়ে কারোর ডাউন না নেই। না না আমি বললাম বোথ সাইডে 3 দিয়ে ভাগ করে দাও, কোনো অসুবিধা আছে? বোথ সাইডে 3 দিয়ে ভাগ করে দাও। না তাহলে তুমি এখান থেকে কি শিখলে? 100/3% কার সমান? 1/3 সমান, তাই তো? তো এই 100/3% এটাকে যদি হ্যাঁ পূর্ণতে লেখা হয় তখন কেমন লিখি? 33 পূর্ণ 1/3%, তাই তো? পূর্ণতে কিভাবে লেখে? 100-কে 3 দিয়ে ভাগ করা হয়, 3 × 3 = 9, 1 10, 3 × 3 = 9। তো 33 পূর্ণ এখানে যেটা বেঁচে থাকে সেটা তো উপরে হলো। তো 33 পূর্ণ 1/3%, তাহলে 100/3% যেটা, সেটা মানে 33 পূর্ণ 1/3%, সেটা সমান 1/3 অংশের দিক দিয়ে সেটা 1/3 সমান। ক্লিয়ার করাতে পারলাম? 33 পূর্ণ 1/3% যেটা, সেটা অংশের দিক দিয়ে 1/3 সমান। এটা ক্লিয়ার করাতে পেরেছি? কনফার্ম করো। হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি, কিন্তু সেই আগেরটা ওই সেই 100/9 হচ্ছে, ওইটা বুঝতে পারছি না। এবার যেটা যে বললাম একের ওটা তিন কি ওটা করে? 100/9 নয়, ওটা আমি বললাম 100/3 × 3। এই 3 কাটলে তো সেই 100% হয় না, হ্যাঁ আচ্ছা। এইটা বলতে চাইলাম। তো এবার বললাম যে এই যে 3টা আছে, যদি আমি এখান থেকে শুধু 100/3% লিখতে চাই, তাহলে অরিজিনালি এই 3টাকে নিচে নামিয়ে দিই, তাহলেই হয়ে যাবে না? হ্যাঁ 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 এই যে আর কিছু না, আমাদের সবসময় টার্গেট হবে এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে তাদের গুণফলটা যেন 100 হয়, এই দুটোর গুণফল যেন সবসময় 100 হয়। যেমন আমি তোমাকে বললাম 25% মানে কত হবে, তুমি কি লিখবে? অংশের দিক দিয়ে কত হবে? 1/4। 1/4। কারণ এই দুটোর গুণফল আমাদের টার্গেট হবে 100 বানানো, এই দুটোর গুণফল হচ্ছে টার্গেট 100 হবে। তোমাকে যদি বলে 20% মানে কত হবে, কি বলবে? 1/5। 1/5 1/5। 1/5। ঠিক আছে। তোমাকে যদি বলি 100/6% মানে কত হবে? 15। 100/6% কত হবে? অংশের 15। দিক দিয়ে কত হবে? না, অংশের দিক দিয়ে এটা কত হবে? 100/6% অংশের দিক দিয়ে কত হবে? অত ভাবার দরকার নেই। 100% মানে তুমি কি জানো অংশের দিক দিয়ে? 1/6। এক 1/6। অংশ, এক একের অংশ। ছয়। তো 1/6 হয়ে যাবে না? আমরা 100% জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 100/6% মানে আমরা লিখতে পারি 1/6। 100/6% মানে আমরা লিখতে পারি 1/6। ওকে। তো এইভাবে আমাকে যদি বলে যে কোনো জায়গায় যদি ভগ্নাংশে প্রকাশ করার ব্যাপার থাকে, ধরো 1/7 চাইছে, 1/7, এইটা মানে পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে কত হবে? নিচে 7 আছে, 7টা 100/7। 100 জায়গায় 100% লিখে দেবো। তো 100/7% যা রেজাল্ট, সেটাই হচ্ছে 1/7 সমান। কথাটা সবাই বুঝতে পারলে কিনা ক্লিয়ার করো, কথাটা সবাই বুঝলে কিনা ক্লিয়ার করো। স্যার বুঝতে পেরেছি। সবাই হাতে সেন ব্যবহার করে কনফার্ম করবে যে 1/7 আর 14.2/7% ব্যাপারটা সেম অংশের দিক দিয়ে। অংশের দিক দিয়ে রেজাল্টটা 1/7, পার্সেন্টেজ দিক দিয়ে সেটা মানে বোঝায় 14.2/7%। এবার ঘটনা হচ্ছে পরীক্ষায় কোশ্চেন কেমন আসবে। কোশ্চেন দিয়ে দিল তোমাকে 42 অফ, বা তোমাকে এমন দিয়ে দিল 14.2/7% অফ 42 সমান কত, এটা দিয়ে দিল কোশ্চেনে। 14.2/7% অফ 42 সমান কত? তো 14.2/7 মানে আমি যদি এরকম ভাবে ক্যালকুলেশন করে করতে যাই তাহলে কেমন দাঁড়াবে?
মানে যেটা সবাই করে, তখন আমরা লিখতাম 100/7 অফ মানে ইন্টু লিখতাম, 42 করতাম। তারপর পার্সেন্টেজের জায়গায় কত লিখতাম, যেহেতু 100% মানে 1 অংশ, তাহলে এখান থেকে শুধু পার্সেন্টেজ মানে কত হবে, 1/100। তো যেখানে পার্সেন্টেজ থাকবে সেটা যদি বের করতে চাই, সেই পার্সেন্টেজের জায়গায় আমরা সবসময় 1/100 বসিয়ে দিই। তো 100/7 বসাতাম, ইন্টু 1/100 লিখতাম, ইন্টু 42 লিখতাম, 100 কাটতাম, 742 করতাম, দিয়ে 6 সিক্স বলতাম, এটা হচ্ছে নর্মাল স্টুডেন্ট ক্যালকুলেশন করবে। কিন্তু আমরা যদি এইটা প্র্যাকটিস করে দুটো চারটা জিনিস মুখস্থ রেখে দিতে পারি, তাহলে দেখা যাবে এই জায়গায় ডিরেক্ট 1/7 ভাবতে পারবো, এই জায়গায় ডিরেক্ট 1/7 ভাবতে পারবো। তো 42কে 7 দিয়ে কাটলে 6 হবে, মুখে মুখে আনসার দিতে পারবো। কথাটা কি বোঝাতে পারলাম সবাইকে? কথাটা কি সবাইকে স্যার বোঝাতে আবার পারলাম? বলুন। বললাম 14 পূর্ণ 2/7 যেটা আছে সেটা তো মানে 1/7। 14 পূর্ণ 2/7 পার্সেন্টেজ যেটা আছে সেটা মানে 1/7। তো এটা যদি আমি মাইন্ডে একটু প্র্যাকটিস করে মাথায় রাখতে পারি, তাহলে ওর জায়গায় ডিরেক্ট 1/7 বসিয়ে দিতাম। বুঝলে আমার কথাটা? 1/7 এর সাথে 42 গুণ হলে 7×6=42, 6 হ্যাঁ আনসার স্যার। হয়ে যেত। 7×42 হয়ে যেত আনসার। সবাই বুঝেছো? কনফার্ম করো। সবাই বুঝেছো? কনফার্ম করো। মিউট করবে মন। মন কিছু বললে বলবে, নাহলে মিউট করবে। তো 1/7 ইন্টু 42, তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6। তাহলে 14 পূর্ণ 2/7 পার্সেন্টের জায়গায় 1/7 বসিয়ে দিতাম ডিরেক্ট, অফ 42 দেওয়া আছে, তার মানে 1/7 ইন্টু 42 করে ইজিলি 6 আনসার বলে দিতে পারতাম। তাহলে আমাকে অঙ্কটা করতেই হতো না, আনসার দিয়ে দিতে পারতাম। এরকম ভাবে তুমি কি করতে পারো, তোমাকে প্রবলেম দিল, এমন ভাবে দিয়ে দিল 16.2-3% অফ 42 সমান কত হবে? কি বলবো? 21 সরি 16.2-3% অফ 42 সমান কত হবে? 8। কত হবে বলো? এই না 7 7 8 কেন? 16.2-3% মিউট করো। 16.2-3% অফ 42 সমান কত হবে? 16.2-3% মানে কি বললাম এখনই? কি বলেছি? একজন বললো স্যার আমি তো এটা শিখিনি, আপনি তো এটা এখনো বলেননি। 16.2-3% মানে তুমি এটা কি লিখতে পারো? 50/3 7। প্রথমে আমি এটা বলি, ইন্টু 42। টার্গেট সবসময় উপরে 100 বানানো। 50% আছে, 100 করতে গেলে কি করতে পারি? কারণ 100% 2 দিয়ে গুণ। গুণ করতে হবে। উপর নিচে 2 দিয়ে উপরে 100% হয়ে যাবে। তাহলে নিচেও 6 হবে, মানে 1/6। তো এইটা মানে 1/6। তো আনসার দাঁড়ালো 7। এইভাবেও করা যায়। তাহলে আমরা এরকম কিছু কিছু পার্টিকুলার পার্সেন্টেজ যদি মনে রেখে দিতে পারি, তাহলে অনেক অঙ্ক খুব সহজে হয়ে যায়। পার্টিকুলার কিছু প্রবলেম যদি এইভাবে আমরা করে নিতে পারি, তাহলে আমাদের খুব সহজে অঙ্কগুলো হয়ে যায়। তো 16.2-3% মানে আমরা লিখে ফেললাম। তো 50/3% আমি বললাম আমার টার্গেট সবসময় 100% বানানো, কারণ 100%-এর জায়গায় 1 বসাতে পারি। তো 1/6 মানে 16.2-3% বা 100/6% বলতে পারি। নর্মালি 1/6 মানে আমরা যেটা, তবে মুখস্থ করতে হবে আমাকে, তাহলে আমার খুব সুবিধা হবে। এটা যদি আমি মুখস্থ করি তাহলে আমার খুব সুবিধা হবে। 100/6 কাটাকাটি করে এটা হয়েছে 16.2-3%। তো এইরকম ভাবে আমি তোমাকে একটা টেবিল বানিয়ে দিয়েছি, যে টেবিলে আমরা মেন মেন যে কটা জিনিস মনে রাখবো, কারণ এগুলো ইজিলি মনে থাকবে। 50% মানে 1/2 এটা মনে রাখার কোনো নেই। 50 আর 2 গুণ করে 100 হয়, ইজিলি পারবো। 25% মানে 1/4 খুব মনে থাকবে। প্রবলেম যেগুলো যেগুলো হবে মনে হচ্ছে সেইগুলো মুখস্থ করবো। যেমন 33.1/3% যেটা হয় সেটা 1/3 সমান, এটা মুখস্থ করব।
16.23% মানে 1/6 হয়, এটা মুখস্থ করবো। একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে 33.13%কে অর্ধেক করে এই রেজাল্ট গুলো লিখেছে, কিন্তু এতগুলো মুখস্থ করার দরকার নেই। তুমি স্যার এটা মুখস্থ 16.2/3 ওটা 7 হলো স্যার। 16.2/3টা 7 না, 14.2/7টা হয়েছিল 1/7। ঠিক আছে, 14 যেটা এসেছিল, 16 ভাঙলে কত হয়? 50/3 আছে না? হ্যাঁ 50/3 মানে কি? তারপর 50/3 এসছে। হ্যাঁ উপর তারপর নিচে 100 করলাম। 6 আসছে না? দুই উপরে 2 গুণ করলাম, নিচেও 2 হলো, তো হ্যাঁ 1/6। এই জন্য 16.23%টা 1/6। তো তুমি এটা এটা ও আচ্ছা 11.9টা 1/9 সমান হয়, এটা আর এইটা। মিনিমাম এই চারটেকে মুখস্থ করার চেষ্টা করবে, আর একটা যদি পারো এটা মুখস্থ করবে। 12.5%, 12.5%টা 1/8 সমান হয়। সাধারণত অনেক পরীক্ষাতে এগুলো থাকে, তোমার হেল্প করবে, সুবিধা হবে, এটা মুখস্থ করার চেষ্টা করবে। এবার সাপোজ ভাবো তোমাকে বললো 20% মানে কত, তুমি কি বলবে? 20% মানে কত, কি বলবে? কে বলবে বলো? 1/5। স্যার ওয়ান 1/5 বাই ফাইভ একের 5 কারণ আমরা জানি 20% বলেছি। মিউট করো, বলবে মিউট করবে। 20% যদি কত হয় জানতে চাইছে, তো আমি 20-র সাথে কত গুণ করবো যাতে 100 হয়, এটা হবে টার্গেট। 20-র সাথে কত গুণ করবো যাতে 100 হয়, সেইটাই এখানে বসবে এই জায়গাতে। এই হচ্ছে ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম, আর কিছু নয়। 20-র সাথে কত গুণ করলে 100 হয়, যত গুণ করলে 100 হয় সেটাই ওখানে বসবে। এবার তোমাকে যদি এটা 40% জানতে চাইতো, তাহলে কি হতো? 20% 1/5, 40% কত হবে, কে বলবে? 20% 2/5। 2/5 হবে, কারণ এর ডবল হয়ে যাচ্ছে, তো এর ডবল হয়ে যাবে মানে 2 গুণ করে দেবো, ডবল হয়ে যাবে। 60% চাইলে? স্যার ক্লিয়ার করুন স্যার, একটু বলেন একটু। এর 40% এবার বলুন না। হ্যাঁ বলো। 40% 20% যেমন মানে 1/5 হলো, 3/5 3/5। 20% যেমন 1/5 হলো, দুদিকে যদি গুণ করে দেই তাহলে তো হয়ে যাবে না 40%। তুমি যেটা জানো খুব সহজে, 20%টা জানো, তুমি বলে স্যার আমি 40% জানি না, আমি 20%টা জানি। তাহলে 20% যদি 1/5 হয়, তোমাকে ধরো এইটা জানতে চেয়েছে, তোমাকে বলছে যে 40% সমান কত হবে, এটা জানতে চাইছে। ঠিক আছে, তো তোমাকে কি শেখালাম আমি? যে সবসময় এইটাকে 100 বানাতে হবে। তো 100 বানাতে গেলে কত দিয়ে গুণ করব? কিছু না পারলে তুমি বলে 100 বানাতে গেলে 100/40 দিয়ে গুণ করবে। কিচ্ছু যদি না পারো তাহলে এইটুকু মিনিমাম পারবে যে 40%কে যদি 100% বানাতে হয় তাহলে 100/40, কারণ এই 40 কেটে গিয়ে 100 হয়ে যাবে। এখানে যত থাকবে সেটা বাইতে করে দিলে ঝামেলা মিটে যায়, তাই না? কথাটা কি হ্যাঁ বোঝাতে স্যার, পারো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো এটা হচ্ছে নর্মাল। তো যে কারণে তোমার অত জটিল করার দরকার নেই। যে পার্সেন্টেজ গুলো তোমার কঠিন মনে হবে, 40% মানে ডিরেক্ট 40/100 বসিয়ে দেবে, যেটা তোমার কঠিন মনে হবে কেটে দেবে। 2 দুনে 4, 2 5-এ 10, 2 5 দিয়ে গেলে একদম নর্মাল নিয়ম, বেশি জটিল ভাবার দরকার নেই। হ্যাঁ, 40 এটাই তো করি ছোটবেলা থেকে, এটাই ছোটবেলা সোজা। থেকে, তো এটাই সোজা। কিন্তু কিছু কিছু জিনিস বলছি যেটা আমার যদি মুখস্থ থাকে, তাহলে কি ডিরেক্ট বললে দিতে পারবো না? যেমন 20% কত, ডিরেক্ট বলে দিতে পারছি 1/5, রাইট? এর পরেই আমাকে 40% জানতে চাইছে, তাহলে আমি জানি 20% যদি 1/5 হয়, দুদিকে 2 গুণ করে দিলে চলে আসে। তো যদি এরকম জানাজানি কোনো রেজাল্ট হয়, তাহলে তো এগুলো করা সুবিধা। আর না জানলে, যেটা আমি জানি না বা এমন কোনো রেজাল্ট আমার মাইন্ডে হঠাৎ করে আসছে না, তখন নর্মাল ভাবে করব। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পারলাম, কনফার্ম করো। স্যার 80% তাহলে 4/5 হবে 80%। হ্যাঁ, অবভিয়াসলি। 1/5 যদি 20% হয়, 1/5 যদি 20% হয়, তাহলে 80% বলেছে, তার মানে 4 দিয়ে গুণ করে দাও, তো 4/5 হয়ে যাবে 80%। আচ্ছা বুঝতে পারলে কথাটা? ক্লিয়ার সবাই? তো এটা ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে করে তোমার মাইন্ডে সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, একবার মাথায় ঢুকে গেলে আর কোনো স্যার এই প্রবলেম হবে না। টেবিলটা একটু বলে দিন ভালো করে, টেবিলটা একটু। টেবিলে মেনলি আমরা যেটা টেবিলটা দিয়েছি, তোমার মুখস্থ যদি করতে চাও এইরকম ভাবে মুখস্থ করার চেষ্টা করবে। দেখো
ফার্স্ট টেবিল যেটা দিয়েছে 2 দিয়ে ভাগ করেছে, 4 দিয়ে ভাগ করেছে, মানে ধীরে ধীরে অর্ধেক অর্ধেক করে করে গেছে। 2, 4, 8, 16 এইভাবে গেছে। প্রথমে 2 দিয়ে ভাগ করেছে, 50% মানে 1/2, তার আবার অর্ধেক করো, 50% অর্ধেক মানে 25%, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। প্রথমে 50% হয়েছে মানে অর্ধেক হয়ে গেল, আবার তার উপর 50% মানে তার উপর আবার অর্ধেক করেছে, 25% মানে 1/2 এর অর্ধেক 1/4, আবার তার অর্ধেক 25 টাকার অর্ধেক 12.5 টাকা, 12.5 টাকা, 12.5, 1/8 হয়েছে। তো এইভাবে মুখস্থ করতে পারে এদিকে। তার আবার অর্ধেক করেছে, তো বুঝতেই পারছো 12.5 অর্ধেক করলে 6 পূর্ণ সামথিং আসবে। তো সেটা কত যদি মুখস্থ নাও থাকে, এরকম ভাবে মাইন্ডে করে পড়লে মুখস্থ হয়ে যাবে। 6 পূর্ণ 1/4% মানে 1/16, না পারলে ছেড়ে দেবে, মুখস্থ যদি না হয় ছেড়ে দেবে। 6 পূর্ণ 1/4% সমান কত, মুখস্থ হয়নি ছেড়ে দেবে। 6 পূর্ণ 1/4% মানে 25/4%। কি করব, নর্মালি পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়ে দাও, তোমার অত ঝামেলা করার দরকার নেই। 1/16, বুঝতে পেরেছো? তাহলে 6 পূর্ণ 1/4% মানে 1/16। এবারে কিছু কিছু রেজাল্ট যদি মুখস্থ রাখতে পারি তাহলে অঙ্কে অনেকটা সুবিধা দেবে। এই যে এটার ক্ষেত্রেও দেখো অর্ধেক অর্ধেক করে গেছে। 33 পূর্ণ 1/3% মানে 1/3, তাকে আবার অর্ধেক করলাম। 16 পূর্ণ 2/3% মানে 1/6, তাকে আবার অর্ধেক করলাম। এইভাবে মুখস্থ করলে এইখানে এই রেজাল্টটার সাথে আর একটা রেজাল্ট পড়ে রাখবে সঙ্গে সঙ্গে। 11 পূর্ণ 1/9% হয় 1/9 সমান, তেমনি 9 পূর্ণ 1/11% হবে 1/11 সমান। 11 পূর্ণ 1/9% হবে 1/9 সমান, তেমনি 9 পূর্ণ 1/11% হবে 1/11 সমান। ক্লিয়ার? ক্লিয়ার করতে পারলাম? 9 আর 11 কে জাস্ট জায়গা চেঞ্জ করলাম, যেখানে 9 ছিল সেই জায়গায় 11 নিয়ে এসেছে, যেখানে 11 ছিল সেখানে 9 নিয়ে এসেছে। 11 পূর্ণ 1/9% মানে 1/9 হয়, 9 পূর্ণ 1/11 মানে 1/11 হয়। সবাই এই পর্যন্ত বুঝেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাই এই পর্যন্ত বুঝেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। লাস্টটা বুঝলাম না, 1/11টা। এটা বললাম যেমন করেছো, 11-র জায়গায় 9 বসাও, 9-এর জায়গায় 11 বসাও, তাহলে কি হবে, 9 পূর্ণ 1/11% সমান কত হবে, 1/11। আসে কি করে, সোজা কথা, 100% মানে কি জানো, 1, বোথ সাইডে 11 দিয়ে ভাগ করে দাও, 11 দিয়ে ভাগ করে দাও, বুঝতে পারলে? তাহলে 100/11% মানে 1/11, এইটাকে পূর্ণতে প্রকাশ করলে 9 পূর্ণ 1/11 হয়। হলো? ক্লিয়ার হলো? আচ্ছা। সবাই বুঝেছো? কনফার্ম করো। বেশ, এবার যে কথাটা বলতে চাইছি, আমরা পিডিএফ পড়বো। পিডিএফ মিন্স P for percentage, D for decimal, F for fraction, F এ fraction, D তে decimal, P তে percentage। পিডিএফ সম্বন্ধে আলোচনা করব। পিডিএফ, P তে percentage, D তে decimal, F এ fraction। তো এদের তিনজনের মধ্যে রিলেশন বের করব। অনেক অঙ্ক এদের এই রিলেশনের মাধ্যমে সলভ করাটা খুব সহজ হয়ে যায়। খুব তাড়াতাড়ি এই রিলেশন ব্যবহার করে আমরা অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবো। যেমন যদি কখনো আমরা পার্সেন্টেজ থেকে ডেসিমেলে যেতে চাই, তাহলে আমরা সবসময় কি করব সেটা আগে শিখে নেব। ধরো তোমাকে দিয়েছি 100%, মানে অংশের দিক দিয়ে সেটা কত, 1, অংশের দিক দিয়ে সেটা হচ্ছে 1। পার্সেন্টেজ মানে সবসময় আমরা কি জানি, এই পার্সেন্টেজটা মানে সবসময় আমরা কি জানি, কে বলবে? 50% দিয়েছি। 1/100, 50% মানে আমরা সবসময় লিখে ফেলি 50/100, তাই তো? 50/100। এবার যে কথাটা হচ্ছে যে ছোট থেকে আমাদেরকে একটা কথা শেখানো হয়েছে যে যদি তুমি ভাগ করো 100 দিয়ে, তাহলে দশমিক কোন দিকে সরবে। 100 দিয়ে ভাগ করলে দশমিক কোন দিকে কত ঘর সরবে, কি শিখেছি? বাম দিকে। বাম দিকে 2 ঘর সরে যাবে। ভাগ করলে বাম দিকে সরবে, তাই তো? মনে রাখার টেকনিক, না ভাগের সময় কোনো রেজাল্টকে যখন আমরা ভাগ করি
তখন বাম দিক থেকে ভাগ করাটা শুরু হয়। এই জন্য ভাগের সময় দশমিক বাম দিকে সরবে, আর কোনো রেজাল্টের সাথে যখন গুণ করা হয় তখন ডান দিক থেকে গুণটা শুরু হয়, তো গুণ করার সময় ডান দিকে সরবে। তো নিচে যতগুলো শূন্য থাকবে তত ঘর বাম দিকে সরে যাবে। তার মানে আমি এটাকে কি লিখতে পারি, 0.5 লিখতে পারি। তো 50% মানে দশমিকে প্রকাশ করলে 0.5 লিখতে পারি। কথাটা বুঝলে সবাই? যেটা 50% দশমিকে প্রকাশ করলে সেটা 0.5 লিখতে পারি কিনা বলো? সবাই বুঝেছো? কনফার্ম স্যার করো। আরেকবার বলুন। হ্যাঁ স্যার। 50% মানে 50/100 লিখতে পারো, নো প্রবলেম। নিচে 100 আছে মানে দুটো শূন্য আছে, তো 100 দিয়ে ভাগ করলে দশমিক দু ঘর বাম দিকে সরে যায়। দশমিক কোথাও নেই মানে ডান দিকের এই জায়গায় আছে, তো দশমিক দু ঘর বাম দিকে সরে যায়, তাই 5 আগে চলে এসেছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, তাহলে তো ওই 0.50 মানে 0.50 মানে দশমিক 5-এর পরে 50 শূন্য হবে। শূন্যটা এদিকে কেন নেই, শূন্য তাই তো? লেখা, এদিকে শূন্য লেখা না লেখা দশমিকের পরে কোনো দাম নেই, তার জন্য কোনো অসুবিধা নেই। তোমাকে যদি 0.500 লেখে তুমি কিন্তু ভ্যালু সেই 0.5 পাবে। বুঝেছো? এটা কোনো দাম নেই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই কনসেপ্ট ব্যবহার করলে আমাকে যদি বলে 130% মানে কত দশমিকে প্রকাশ করলে, কি বলবো? 1.3। 1.3। 1.3। আবার বলে দেবে না ভুল করে 1.3%। পার্সেন্টেজকে তুলে দিচ্ছি, পার্সেন্টেজ তুলে দশমিকে প্রকাশ করছি, তাই 130% মানে আমরা লিখবো 1.3। তাহলে দেখো এখানে কিছু রেজাল্ট লেখা হয়েছে। 10% মানে কত লিখবো? দশমিক দু ঘর 0.1। আগে চলে আসবে মানে 0.1। 100% মানে কত লিখবো? 1। 1। 25% মানে কত লিখবো? দশমিক দু ঘর 0.25। আগে চলে আসবে 0.25। 80% মানে কিন্তু কত লিখবো? 0.8। দশমিক দু ঘর আগে চলে আসছে, দশমিক দু ঘর আগে চলে আসবে। মনে রাখার জন্য জাস্ট সোজা টেকনিক, এই যে পার্সেন্টেজের সাইনটা ব্যবহার করি, এখানে দেখো দুটো ডট আছে, দুটো। তো এরকম ভাবে মনে রাখবে দশমিক দু ঘর বাম দিকে সরে যাবে। দশমিক দু ঘর এই জায়গা থেকে, দশমিকটা এই জায়গা থেকে দু ঘর বাম দিকে সরে যাবে। দুটো ফুটকি আছে না, দুটো বিন্দু আছে, বিন্দি, মাথার বিন্দি। তো এই দুখানা বিন্দি থাকার জন্য ভাববে এরকম ভাবে মনে রাখবে দু ঘর বাম দিকে সরে যাবে। 75% মানে কত লিখবো? 0.75। 0.75। 32% মানে 0.32। 53% মানে 0.3, 0.53। এইভাবে আমরা করতে পারি। 3% মানে কত লিখতে পারি? 3%। 0.03। 3% মানে কত লিখতে পারি না, এদিকে তো দু ঘর সরবে কিন্তু বাম দিকে কোনো ঘর নেই, কিছু না থাকা মানে জিরো আছে, আমাদের জিরো ভাই তো আছে, তো 0.03 লিখবো। বুঝেছো সবাই? সবাই বুঝেছো? কনফার্ম করো। যা যা বললাম সবাই বুঝতে পেরেছো? একটু কনফার্ম করো। এইভাবে আমরা পিডি রিলেশন পেলাম, পি এর সাথে ডি এর, পি এর সাথে এইভাবে আমরা ডি এর রিলেশন পেলাম। ফ্র্যাকশনের কথা তো আগেই বললাম, তো এদিকে আবার ফ্র্যাকশনেরও রিলেশন দিয়েছি। যেটা 50% সেটা অর্ধেকের সমান, যেটা 10% সেটা 1/10 সমান, যেটা 100% সেটা 1 সমান, যেটা 25% সেটা 1/4 সমান, যেটা 80% 4/5 সমান। তো এইভাবে আমরা পিডিএফ এর মধ্যে একটা রিলেশন বানিয়ে রেখেছি। তো তুমি যদি এটা একটু বন্ধ করে নিজে যদি একটু প্র্যাকটিস করো, খাতায় কি করবে, বাড়িতে এইগুলো লিখবে না, বাড়িতে যেটা করবে, বাড়িতে তোমার কাজ কি হবে, এইগুলো লিখবে না, তুমি শুধু পার্সেন্টেজের ঘরের রেজাল্ট গুলো লিখে নেবে, ডেসিমেল আর ফ্র্যাকশনের ঘরের রেজাল্ট গুলো নিজে ভেবে ভেবে বসানোর চেষ্টা করবে, দিয়ে দেখবে যে কতগুলো পাচ্ছো, কি কি প্রবলেম হচ্ছে। ক্লিয়ার করাতে পেরেছি এই পর্যন্ত? কনফার্ম করো। এই পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি? কনফার্ম করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, পরের টপিকে চলে যাচ্ছে।